আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সম্পর্কে ধারণা নেব। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এই সম্পর্কে মূলত পিপিএ 2006-এর সেকশন 36 এবং পিপিআর 2025-এর রুলস নাম্বার 109 অর্থাৎ 109-তে আলোচনা করা হয়েছে। তো সবার প্রথমে আসি ডেফিনেশন অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সম্পর্কে। আসলে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা কি? সেকশন 2 অফ পিপিএ 2006 অর্থাৎ 2006 সালের আইনে 2-21 বলা হচ্ছে অ্যান এগ্রিমেন্ট ইফেক্টিভ ফর এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা হচ্ছে এক ধরনের চুক্তি যেটা মূলত একটা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে বিটুইন অন অর মোর পিইস, একটা বা একাধিক প্রকিউরিং এন্টিটির ভিতরে অ্যান্ড অন আর মোর সাপ্লায়ার্স এস্টাবলিশিং দ্য টার্মস গভর্নিং দ্য প্রকিউরমেন্ট অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস উইথ রিগার্ড টু প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি or as case may be estimated quantities। বলা হচ্ছে এটা মূলত এক বা একাধিক প্রকিউরিং এন্টিটি এবং এক বা তার বেশি সাপ্লায়ার এবং এস্টাবলিশিং দ্য টার্মস, সাপ্লায়ারদের মধ্যে মূলত পিই এবং সাপ্লায়ারদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। আর এস্টাবলিশিং দ্য টার্মস গভর্নিং দ্য প্রকিউরমেন্ট অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, এবং এটা সাধারণত প্রকিউরমেন্ট অফ গুড এবং রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উইথ রিগার্ড টু প্রাইস অ্যান্ড দি কোয়ান্টিটি, বলা হচ্ছে যেখানে প্রাইস এবং কোয়ান্টিটি এবং কিছু কিছু ক্ষেত্রে এস্টিমেটেড কোয়ান্টিটি এটাও ওই এগ্রিমেন্টের ভিতরে উল্লেখ থাকে। আচ্ছা, রুল নাম্বার 2-এ বলা হচ্ছে নট এ method itself but a contract an option for PEs। বলা হচ্ছে এটা কিন্তু কোনো মেথড নয়, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। অর্থাৎ প্রকিউরিং আমরা যে মেথডগুলো সম্পর্কে জানি, এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কিন্তু কোনো মেথড নয়, এটা মূলত একটা কন্ট্রাক্ট যেটা হচ্ছে প্রকিউরিং এন্টিটির জন্য একটা অপশন। আচ্ছা, অবজেক্টিভ অফ ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট। তাহলে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টের অবজেক্টিভটা কি এই সম্পর্কে মূলত পিপিআর 2025-এর রুল নম্বর 109-এ বলা হচ্ছে টু অ্যাভয়েড রিপিটেড টেন্ডারিং ফর দ্য সেম রিকোয়ারমেন্ট। বলা হচ্ছে যে একই জিনিস প্রত্যেক বছর যদি আমার কেনা লাগে, তাহলে আমি যদি বারবার আমি ওই একই টেন্ডারিং প্রক্রিয়ার ভিতরে আমি ঢুকে গিয়ে একই প্রক্রিয়া আগাইতে থাকলাম, এতে কিন্তু প্রক্রিয়াগত যে খরচটা, এই খরচও হয়, সময় নষ্ট হয়। তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেক বছর আমার স্টেশনারি আইটেম এতগুলা করে লাগতেছে, তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সাপ্লায়ারের সাথে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে নিতে পারি। হ্যাঁ, যে আপনি প্রত্যেক বছর আমাকে এই পরিমাণ, এই দামের, এই সংখ্যক জিনিস দিবেন। তাহলে হবে কি, আমাদের এই প্রক্রিয়াকরণের জন্য বা বিভিন্ন মেথড প্রকিউরমেন্টের যে মেথডগুলো আছে সেগুলোতে যে সময়টা ওখানে ক্ষেপণ হবে এবং যে অর্থ ব্যয় হবে, আপনার ওগুলোর ইভ্যালুয়েশন ওপেনিং এগুলো করতেও তো অনেক অর্থের ব্যয় হয়, এটা থেকে কিন্তু মূলত রক্ষা পাওয়া যাবে। তাহলে এটা কি, টু অ্যাভয়েড রিপিটেড টেন্ডারিং। তাহলে রিপিটেড টেন্ডারিং অ্যাভয়েড করার জন্য এটা মূলত ব্যবহার করা হয় কখন, ফর দি সেম রিকোয়ারমেন্ট। অর্থাৎ একই জিনিস প্রতি বছরে যদি কেনা লাগে বা কিছু দিন পর পর যদি কেনা লাগে, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করার জন্য কিন্তু ওই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করতে হবে বা করা যাবে। টু অবটেইন বেটার প্রাইস থ্রু ইকোনমিক্স অফ স্কেল ফর রিপিটেড সাপ্লাই। বলা হচ্ছে কি, যে বেটার প্রাইস থ্রু ইকোনমিক্স
of a scale for repeated supply. রিপিটেটিভ সাপ্লাই মানে রিপিটেশন, যখন একই জিনিস বারবার সাপ্লাই দেওয়া হয় তখন কিন্তু মূলত মানে টু অবটেন বেটার প্রাইস, এখানে কিন্তু প্রাইসটা একটা ভালো করা যায় আর কি। অ্যাপ্লিকেশন অফ ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট। আচ্ছা, এটা কখন অ্যাপ্লিকেশন করবেন এই সম্পর্কে মূলত পিপিএ 2006-এর সেকশন 36 এবং পিপিআর 2025-এর রুল নম্বর 109-তে বলা হয়েছে, পিই মে কনক্লুড ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টস ফর কমনলি ইউজড গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস অর ফিজিক্যাল সার্ভিস। বলা হচ্ছে পিই কখন ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করবে, সাধারণত কমনলি এখানে ইউজ করা হয় গুডস এবং রিলেটেড সার্ভিস কিংবা ফিজিক্যাল সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ গুডস কিংবা রিলেটেড সার্ভিস কিংবা ফিজিক্যাল সার্ভিস এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সাধারণত অ্যাপ্লিকেশন করা হয় ডিউরিং এ ডিফাইন্ড পিরিয়ড ম্যাক্সিমাম 3 ইয়ার্স। বলা হচ্ছে ম্যাক্সিমাম 3 বছরের জন্য এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করা যেতে পারে ইন সাবস্টেন্সিয়াল কোয়ান্টিটিস অ্যাট স্পেসিফাইড প্রাইস। বলা হচ্ছে একটা সাবস্টেন্সিয়াল কোয়ান্টিটিস বলতে বলা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, এবং বলা হচ্ছে স্পেসিফাইড প্রাইস, যেটার একটা স্পেসিফিক প্রাইস থাকবে। উইথ অন অর মোর সাপ্লায়ার্স, বলা হচ্ছে একই সাথে কিন্তু একজন বা একের অধিক সাপ্লায়ারের সাথে ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করা যাবে। ফলোয়িং ওপেন অর লিমিটেড টেন্ডারিং মেথড। বলা হচ্ছে এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট করার জন্য কিন্তু আপনারা প্রথমে যখন করবেন তখন কিন্তু এই ওপেন অর লিমিটেড টেন্ডারিং মেথডটা ফলো করতে পারবেন। টার্মস ইউজ ইন ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট। ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টে যে টার্মসগুলো ইউজ করা হয় সেগুলো সম্পর্কে একটু আলোচনা আছে। দি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটা মূলত কি, ইজ দ্য এগ্রিমেন্ট উইথ সাপ্লায়ার্স, সাপ্লায়ারের সাথে একটি এগ্রিমেন্ট, দি পারপাস অফ হুইচ ইজ টু এস্টাবলিশ দ্য টার্মস গভর্নিং কন্ট্রাক্টস টু বি অ্যাওয়ার্ডেড ডিউরিং এ গিভেন পিরিয়ড। হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছেন আশা করি। ইন পার্টিকুলার উইথ রিগার্ড টু প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, দিস এগ্রিমেন্ট সেটস আউট টার্মস অ্যান্ড কন্ডিশন আন্ডার হুইচ স্পেসিফাইড পারচেস, যেটাকে বলা হচ্ছে কল অফ, ক্যান বি মেড থ্রু আউট দি টার্মস অফ এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট যতদিন টেকসই থাকবে ততদিন যখনই আমি জিনিস দিতে বলবো তখনই কিন্তু সাপ্লায়ার জিনিসটা দিতে বাধ্য থাকিবে। এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টে সেটা লেখা থাকবে। আচ্ছা, জিসিসি অফ PG3A, কল অফ অর্ডার। এটা কি? কল অফ অর্ডার ইজ এ পার্টিকুলার অর্ডার, এটা এক ধরনের অর্ডার উইথিন এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যেটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে উল্লেখ থাকে, ইন্ডিকেটিং, যেটা ইন্ডিকেট করে কি, দি কোয়ান্টিটি অ্যান্ড টাইমিং অফ সাপ্লাইস টু বি সাপ্লাইড বাই দি সাপ্লায়ার টু দি পারচেসার। বলা হচ্ছে কখন এই মানে সাপ্লাইস টু বি সাপ্লাইড মানে কখন এই সাপ্লায়ার সাপ্লাই দিবে পারচেসার বা ক্রেতাকে, সেই জিনিসগুলো কিন্তু এই কল অফ অর্ডারের ভিতরে উল্লেখ থাকবে। স্ট্যান্ডার্ড ডকুমেন্টস অফ ফ্রেমওয়ার্কস কন্ট্রাক্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডকুমেন্টসটা কী হবে? স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট বা STDs শ্যাল বি ইউজড অ্যাজ অ্যাডাপ্টেড টু ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টস। STD ফর ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট ইন PG3A, অর্থাৎ সেকশন 36 অফ PPA 26-এ এখানেও আলোচনা করা হয়েছে এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টসের স্ট্যান্ডার্ড ডকুমেন্ট সম্পর্কে। আর এটা মূলত এই যে PG3A, এটা হচ্ছে আপনার তফসিলে গেলে আপনারা এই PG3A এই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টটা আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, ওইটা ফলো করে আপনারা টেন্ডার ডকুমেন্ট তৈরি করবেন। ফর্ম অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটা সম্পর্কে মূলত রুল নম্বর 109-এর 3-এর কতে বলা হয়েছে, ফ্রম এ সোল সাপ্লায়ার। অপশন এতে বলা আছে ডেফিনাইট কোয়ান্টিটি উইথ সাকসেসিভ ডেলিভারি, রাইট টু পারচেজ এডিশনাল কোয়ান্টিটিস হোয়েন নেসেসারি। মানে সেখানে কি কি থাকবে? ফর্মের অপশন এতে
এই যে ফ্রম এ সোল সাপ্লায়ার ইয়ে থাকবে ডেফিনেট কোয়ান্টিটি অ্যান্ড সাকসেসিভ ডেলিভারি, কোয়ান্টিটি এবং সাকসেসিভ ডেলিভারি সম্পর্কে বলা থাকবে। রাইট টু পারচেজ অ্যাডিশনাল কোয়ান্টিটি, মানে অ্যাডিশনাল কোয়ান্টিটিও যে ক্রয় করতে পারবে এটার রাইট সম্পর্কে ওখানে বলা থাকবে, হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন পড়ে। ডেফিনাইট পিরিয়ড অফ টাইম, এবং সেখানে ডেফিনেশন মানে আপনার একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকবে। এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে, দেখেন, এ প্রকিউরিং এন্টিটি পারচেস এ ডেফিনেট কোয়ান্টিটি অফ স্টেশনারি অ্যান্ড কপিং পেপার ফর ইটস এস্টিমেটেড রিকোয়ারমেন্টস ওভার এ 12-month পিরিয়ড। এখানে দেখেন এইগুলো কিন্তু সব ফুলফিল করেছে। আচ্ছা, ফর্ম অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের অপশন বিতে থাকবে কি, এটা রুল নম্বর 109 রয়েছে। বলা হচ্ছে ফর্ম এ সোল সাপ্লায়ার অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস উইথ সাকসেসিভ ডেলিভারিস, একই রকম ওভার এ ডেফিনেট পিরিয়ড অফ টাইম উইথাউট অ্যান অপশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড। এখানে বলা হচ্ছে যে অপশন বিতে যেটা, সেটা বলা হচ্ছে সবই আগের মতোই, শুধু বলা হচ্ছে উইথ অর উইদাউট অ্যান অপশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড। বলা হচ্ছে সেখানে পিরিয়ড যেটা থাকবে সেটা এক্সটেনশন করা যাবে কি না, এটা এক্সটেনশন করাও যেতে পারে বা করা নাও যেতে পারে, সেটা মানে উল্লেখ থাকবে আর কি। যেখানে এখানে উল্লেখ হিসেবে মানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, সেভারাল গভর্নমেন্ট এজেন্সিস ফর্ম এ গ্রুপ টু বাই অ্যান ইনডিফিনাইট কোয়ান্টিটি অফ অফিস অ্যাপ্লায়েন্সেস over a 12-month period, using all lead agency to manage procurement and giving all members of the group the right to place orders under the framework contract. আচ্ছা, এরপরে রয়েছে অপশন সি। অপশন সিতেও কিন্তু একই রকম বলা হচ্ছে ফ্রম এ সেভারাল সাপ্লায়ার্স ওয়ান আইটেম বাই আইটেম বেসিস। এখানে আইটেম বাই আইটেম বেসিস উল্লেখ থাকবে, কোন আইটেমের কেমন দাম, কখন, কিভাবে দিবে। অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস উইথ সাকসেসিভ ডেলিভারিস উইথিন এ ডেফিনেট পিরিয়ড অফ টাইম উইথ আর উইদাউট অপশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড। এখানেও একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা আপনারা দেখে নিয়েন। এরপরে অপশন ডি রয়েছে। অপশন ডিতেও কিন্তু কি মানে বলা হচ্ছে ফ্রম এ সোল অর এ নাম্বার অফ সাপ্লায়ার্স। এখানে কিন্তু একই রকমভাবে সাপ্লায়ারের নাম, ঠিকানা এবং ইয়ে থাকবে আর কি, বর্ণনা থাকবে। ওয়ান আর মোর আইটেম, এক বা একাধিক আইটেম থাকতে পারে। অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস উইথ সাকসেসিভ ডেলিভারিস, কোয়ান্টিটি এবং ডেলিভারিস সম্পর্কে বলা থাকবে। উইদাউট অ্যান অপশন ফর এক্সটেনশন অফ টাইম, এবং এখানে বলা হয়েছে যে কোনো ধরনের টাইম এক্সটেনশন করা যাবে না। ওকে, এরপরে রয়েছে অপশন ই। অপশন ইতে বলা হচ্ছে ফ্রম এ সোল or a number of suppliers on or more item approximate quantities with successive deliveries, একই রকম। ওভার শর্ট পিরিয়ড, এটা কিন্তু ব্যতিক্রম। এখানে ওভার শর্ট পিরিয়ড, এটা অর্থাৎ একটা শর্ট পিরিয়ডের জন্য কিন্তু এই কন্ট্রাক্টটা করা হবে, এবং বলা হচ্ছে উইদাউট অ্যান অপশন ফর এক্সটেনশন অফ টাইম, এবং এখানেও কিন্তু কোনো অপশন থাকবে না এক্সটেনশন করার জন্য, টাইম এক্সটেনশনের জন্য আর কি। এরপর রয়েছে অপশন এফ। অপশন এফ, ফর্ম অফ ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট। অপশন এফে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট মে বি ইউজড টু প্রকিউর ট্রান্সপোর্টেশন সার্ভিসেস বাই ইনভাইটিং কন্ট্রাক্টরস টু টেন্ডার অন আইটেম বাই আইটেম or lot by lot basis within a definite period of time not exceeding 2 years. এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে আসলে পুরো জিনিসটা কি হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝে থাকলে